দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও বিচার দাবি, সেনাবাহিনীর উপর আস্থা প্রকাশ। কোনো মহলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় বললেন মির্জা ফখরুল। নির্বাচনে ভোটারের বয়স 16 চাই এনসিপি, 10 মাসে সংস্কার সম্ভব বলছে খেলাফত মজলিস। বাংলাদেশ গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব, বেতন কাঠামো নিয়ে তথ্য উপদেষ্টার হতাশা। এবং পারিবারিক পরিবেশে ইয়াবার কারবার, রাজধানীতে সাম্প্রতিক সময়ের বড় চালান উদ্ধার। সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছেন যমুনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে 4 থেকে 5 দিনের জন্য পছন্দের পোশাক ভাড়া নেওয়ার অভিনব সুযোগ, ম্যাচিং করে মিলবে ব্যাগ, জুতো, জুয়েলারিসও। জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রয়োজনীয় সংস্কার শেষে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে সেনাবাহিনীকে বাধা না দেয়ায় দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম শুরু করেনি। শিগগিরই বিচারিক কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানান তিনি। একই সাথে নিবন্ধন বাতিল ও সব সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও তাদের। মফির রহমানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ দেশের বিভিন্ন সময় গণহত্যা, দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। দলের নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে। এরপর থেকে তারা দেশে বিভিন্ন সময় গুম, খুন, হত্যাকাণ্ড চালায় বলেও অভিযোগ করেন দলের নেতারা। বাংলাদেশে আওয়ামী লীগ কোনো প্রাসঙ্গিক বিষয় হতে পারে না। যে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছে, সে আওয়ামী লীগকে আমরা বাংলাদেশের রাজনীতির ময়দানে আর কখনোই দেখতে চাই না। দলের মুখ্য সংগঠক বলেন, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই হত্যাকাণ্ড, এইসব অভিযোগে আওয়ামী লীগকে অভিযুক্ত করে বিচারিক কার্যক্রম শুরু করতে হবে। আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো নজির নেই। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো ধরনের ক্ষোভ নেই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আমাদের যে সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে, সেটাতে আপনারা অবশ্যই থাকুন। অন্তর্বর্তী সরকার এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম শুরু না করায় তাদের ফিরে আসার পথ খোলা আছে বলে মনে করেন দলের সদস্য সচিব। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক, কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের পক্ষে কোনো শক্তি বা ব্যক্তি দাঁড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলারও কথা বলেন তিনি। আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোনো শক্তি, বাংলাদেশের কোনো ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে, বাংলাদেশের ছাত্র জনতা তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। পরে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার দাবিতে ফ্যাসিবাদী বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল ও জুতা নিক্ষেপ কর্মসূচি শুরু হবে কিছুক্ষণের মধ্যে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
সিরাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সিরাত, কেন্দ্রীয় শহীদ মিনারে তো মশাল মিছিল শুরু হওয়ার কথা, তো এই মুহূর্তে কি শুরু হয়েছে কিনা, কিংবা এই ব্যাপারে শিক্ষার্থীরা কি বলছে, বিস্তারিত আপনার কাছে যা আছে আমাদের জানান। আমি এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে ফ্যাসিস্ট বিরোধী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হয়েছেন এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ নিষিদ্ধকরণের দাবি এবং যে রাষ্ট্রীয় যেসব প্রতিষ্ঠান আছে সেসব প্রতিষ্ঠানের বিভিন্ন উচ্চ পদস্থ যেসব কর্মকর্তা বা যেসব আমলারা আছেন যারা শেখ হাসিনার আস্থাভাজন ছিল তাদেরকে অপসারণের দাবিতে কিন্তু এই ফ্যাসিস্ট বিরোধী শিক্ষার্থীরা কিন্তু আজকের যে বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল সহ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করবেন সেটি কিন্তু তারা কিন্তু জড়ো হতে শুরু করেছে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এরপরে কিন্তু তারা এই মিছিলটি নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিবেন এবং শাহবাগে যেয়ে কিন্তু তাদের সেই মশাল মিছিল নিয়ে যে যাবেন শাহবাগে এবং সেখানে গিয়ে কিন্তু যারা আসলে বিভিন্ন উচ্চ পদস্থ জায়গায় বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ জায়গায় যেসব আমলারা বসে আছেন যারা আওয়ামী সরকারের আস্থাভাজন ছিল তাদের যে ছবি সেই ছবিতে কিন্তু জুতা নিক্ষেপ করবেন। রোমানা, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিরাত, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা আবারও আপনার সাথে সংযুক্ত হব। দর্শক, এতক্ষণ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল ও জুতা নিক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। আমরা চলে যাচ্ছি অন্যান্য খবরে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্য ধরে রেখে জনগণের প্রত্যাশিত গণতন্ত্র বাস্তবায়ন করতে হবে। রাজধানীতে 12 দলীয় জোটের ইফতারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। এটিই হোক আজকের এই দোয়া মাহফিলের আমাদের শপথ, আমাদের প্রত্যাশা। এদিকে ঐক্যমত কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিতদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের প্রচেষ্টা রয়েছে বলে মনে করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে দরকার নির্বাচিত সংসদ। কোনো মহল রাজনৈতিক ফায়দা হাসিলে এজেন্ডা বাস্তবায়নে যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান মির্জা ফখরুল। বাকিটা জানাচ্ছেন মাহিলা ইসলাম। ঐক্যমত্য কমিশনে রোববার দলের পক্ষ থেকে সুপারিশমালা দেবে বিএনপি। এ নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন। অংশ নেন দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলে এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকার পাশাপাশি প্রশাসনকে ব্যবহার করার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা অগণতান্ত্রিক। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশমালায় ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে। গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে, যদি এগুলা গৃহীত হয়। কমিশনের সুপারিশের সাথে কয়েকটি বিশেষ রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া, যা নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হচ্ছে বলেও জানায় বিএনপি।
মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া বিএনপি এবার পাল্টে ফেলছে সাংগঠনিক কাঠামো। নির্বাচনের কথা মাথায় রেখে তরুণদের প্রাধান্য দিয়ে পুনর্গঠিত হচ্ছে প্রায় 2.5 দশক ক্ষমতার বাইরে থাকা দলটি। রাজনৈতিক অপসংস্কৃতি পরিহার করে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলার প্রতি অঙ্গীকারের কথাও মনে করিয়ে দিচ্ছেন দলের জ্যেষ্ঠ নেতারা। দর্শক, মাহিলা ইসলামের আরও একটি রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। 4.5 দশকেরও বেশি সময় আগে 1978 সালে জন্ম নেয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ পথ চলাটা ধারাবাহিক উত্থান আর পতনের। প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটির ভার তুলে নেন সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তারই নেতৃত্বে তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে দলটি। তবে 1/11 পরে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে দলের ভেতরে সৃষ্টি হয় নানা টানাপোড়েনের। লাখো নেতাকর্মীর কারাবরণ আর রাজপথে রক্ত দেওয়ার মধ্য দিয়ে কাটে প্রায় 1.5 দশক। প্রায় অবরুদ্ধ থাকা সেই দল এখন রাজনীতি করতে পারছে বাধাহীন পরিবেশে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী ভাবনায় দল এবার জেগে উঠছে নতুন উদ্দীপনায়, নতুন পথ, নকশা আর তারুণ্য নির্ভর সাংগঠনিক কাঠামোয়। নবীনকে তো জায়গা আমাকে অবশ্যই করে দিতে হবে। আমিও যখন চলে যাব তখন আমার কথা এইভাবে হবে, আমার বয়োজ্যেষ্ঠ যারা নেতা তাদের কথা এইভাবে হবে, বলে তারাই শিখবেন, জানবেন। এই জন্য আমি মনে করি নবীনেরা আমার চেয়ে ভালো কাজ করতে পারে। দেশের পরিবর্তিত পরিস্থিতি আর নতুন বিশ্ব ব্যবস্থার চ্যালেঞ্জে তরুণরাই হবে এই দলের কাণ্ডারি। এমনটাই জানালেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির একটি সভা ডাকলে এর মধ্যে 90% হচ্ছে তরুণ, এবং বিএনপির কার্যক্রমের মধ্যে আপনি দেখেন আমাদের 31 দফা নিয়ে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, সব তরুণরাই কথা বলছে। কিন্তু বিএনপির বিভিন্ন মেসেজ যখন আমরা দিই জনগণের কাছে, সেটা তরুণদের মাধ্যমেই দিই। প্রাতিষ্ঠানিকভাবে তরুণদের, যুবকদের নিয়ে বিএনপির একটা আলাদা চিন্তা আছে। শুধু প্রতিষ্ঠানগত সংস্কার নয়, সবার আগে সংস্কারের প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতির। এমন ভাবনার উপরেই গুরুত্ব দিলেন বিএনপির নেতারা। বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আপনার মধ্যে ভিন্ন মত থাকবে, কিন্তু একে অপরের মতকে সম্মান জানাতে হবে। শেখ হাসিনার মতো একটা সংঘাতপূর্ণ সাংঘর্ষিক রাজনীতি যাতে বাংলাদেশ আর কোনোদিন ফিরে না আসে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আগামী নির্বাচনে ভোটারের বয়স 16 চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেই সাথে প্রার্থীর বয়স 23 বছর চায় দলটি। রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার প্রস্তাবনা কমিটির সমন্বয়ক সরোয়ার তুষার। সে সময় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের পক্ষে আবারও তুলে ধরেন নিজেদের অবস্থান। বলেন, প্রয়োজনে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন হতে পারে। রোববার জাতীয় ঐক্যমত কমিশনে নিজেদের সংস্কার প্রস্তাব জমা দেওয়া হবে বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। গণপরিষদ নির্বাচন যদি নাও হয়, তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে। তো সেই প্রস্তাবটা আমাদের বিবেচনার মধ্যে আছে। এই দুটো নিয়ে আমরা কথা বলবো আগামীকাল 23 মার্চ দুপুর 2টার সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের যে কার্যালয়, সংসদ ভবনের ব্লক 1-এ এমপি হোস্টেল, সেখানে আমরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রতিনিধি দল তারা গিয়ে এটা জমা দেবে এবং তারপর তাদের সাথে আমাদের কিছু আলোচনা হবে। চাইলে 10 মাসের মধ্যে সব সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করা হয় খেলাফত মজলিসে। ইসলামের বিধান বিরোধী কোনো আইন করা যাবে না বলেও সংবিধানে ধারা যুক্ত করারও সুপারিশ করে দলটি। অন্যদিকে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ চায় বাংলাদেশ লেবার পার্টি। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 140টিতে সম্পূর্ণ একমত হয়ে আলোচনায় বসে খেলাফতে মজলিসের 8 সদস্যের প্রতিনিধি দল। প্রস্তাবগুলোর মধ্যে 15টিতে আংশিক একমত, 10টিতে দ্বিমত এবং একটি আলোচনা সাপেক্ষে ভেবে দেখার কথা জানিয়েছে দলটি।
গণপরিষদ নয় বরং অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান খেলাফতের। সংসদে নারীর জন্য সংরক্ষিত নয়, সরাসরি ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা চান তারা। আমরা মনে করি যে সংস্কার, আমরা তো অপ্রয়োজনীয় কথা বলি নাই, প্রয়োজনীয় কথাই বলছি আমরা, এবং এগুলো 10 মাসে করা সম্ভব আমরা মনে করি। ঐকমত্য কমিশনের সাথে দিনের দ্বিতীয় সংলাপে আসে বাংলাদেশ লেবার পার্টি। সেখানে কমিশনের দেয়া 166টি প্রস্তাবের 147টির সাথে একমত পোষণ করে দলটি। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে কথা বলেন তারা। আমরা দেখছি যে এই সরকারকে আবার পুনর্বাসনের জন্য বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে উদ্যোগ নেয়ার আমরা দৃষ্টান্ত দেখছি। এটা রাষ্ট্রের জন্য একটা ভয়াবহ একটা পরিস্থিতি। আমরা বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই। আমরা চাই আওয়ামী লীগ শুধু নয়, আওয়ামী লীগের যারা দোসর জাতীয় পার্টি তারা সমানভাবে দোষী। এই যে দোষে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ দাবি জানাচ্ছি, একই দাবিতে আমরা জাতীয় পার্টি সহ ওই দোসরদেরকে বিচারের আওতায় আনার জন্য বলেছি। সরকারি কর্মকর্তাদের অবসরের 5 বছরের আগে রাজনীতির মাঠে নামা ও প্রাদেশিক ব্যবস্থার বিরোধিতার বিষয়ও উঠে আসে এই আলোচনায়। তত্ত্বাবধায়ক সরকারকে কখনো প্রশ্নবিদ্ধ যেন না হতে হয়। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি কর্মকর্তাদের নবম গ্রেডের স্কেলের সমান বেতন ও সাংবাদিকতা করতে ন্যূনতম স্নাতক পাশের প্রস্তাব রেখে 20টি সুপারিশ জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। সব গণমাধ্যমকে তদারকি ও জবাবদিহিতার আওতায় আনতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের গণমাধ্যম কমিশন গঠনেরও প্রস্তাব দিয়েছে কমিশন। এদিকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবের মধ্যে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো কার্যকরে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন হস্তান্তর করে গণমাধ্যম সংস্কার কমিশন। সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে কমিশন সদস্যরা সংস্কার প্রস্তাবের পাশাপাশি 1 সুপারিশও তুলে ধরেছেন ওই প্রতিবেদনে, যা বাস্তবায়ন হলে ন্যায্য ও সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে গণমাধ্যম শক্তিশালী হবে। গণমাধ্যমে প্রস্তাবিত সংস্কার ও সুপারিশ তুলে ধরেন কমিশন প্রধান। গণমাধ্যমকে পাবলিক স্টেট কোম্পানি করা কিংবা একাধিক গণমাধ্যমের মালিকানা বন্ধে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি চালুর সুপারিশ করেছে কমিশন। আমরা সুপারিশ করেছি যে বড়, বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানো। পেশাগত নিরাপত্তায় সাংবাদিকতার সুরক্ষা আইন তৈরি ও বেতন কাঠামো উন্নয়নের সুপারিশও প্রাধান্য পেয়েছে কমিশন প্রতিবেদনে। সাংবাদিকদের নিরাপত্তার হুমকি আসে শারীরিক হামলা, আইনগত হামলা এবং হুমকি ধামকি, এগুলো নানা ধরনের বিষয়ের মধ্য দিয়ে। তো এগুলোর থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আমরা সেজন্য রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে সাংবাদিকতার সুরক্ষা আইন করার জন্য বলেছি। তুলে ধরেন অনলাইন সাংবাদিকতার সুপারিশগুলো। মালিক কারা তাদের আমরা চিনি, কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না। কারণ কোনো প্রকাশ্য, উন্মুক্ত, স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন, রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। অনলাইন পোর্টালের যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ, উন্মুক্ত, প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে বা পরিবেশের মধ্যে দিয়ে দেওয়া হয়নি। এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্যে, যোগসাজশে, রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসনে অবমুক্ত করে 2টি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা গড়ে তোলার সুপারিশ করেছে কমিশন। জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান স্বাধীন একটি পরিচালনা পর্ষদ পরিচালনা করবে, সরকার সরাসরি পরিচালনা করবে না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সাংবাদিকদের অধিকার বা প্রাপ্যটুকু নিশ্চিত হলে অনুদানের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঢাকায় বসবাসরত সাংবাদিকদের বেতন কাঠামো নিয়েও হতাশা প্রকাশ করেন উপদেষ্টা। আর গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে এসব সমস্যা কেটে যাওয়ার আশা কমিশন প্রধান কামাল আহমেদের। রাজধানীতে সাংবাদিকদের অনুদান প্রদান অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। মৃত্যুবরণ করা সাংবাদিকদের পরিবার ও অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের জন্য সরকারের পক্ষ থেকে অনুদান প্রদানের এই আয়োজন। এ সময় ঢাকায় বসবাসরত সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে হতাশা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা। তারা যে সম্মানটা আসলে প্রাপ্য এবং যে অধিকার প্রাপ্য, এটা যদি থাকতো হয়তো ওই কল্যাণ ট্রাস্টের এই কাজটা ওইভাবে দরকার হতো না। ঢাকা শহরেই
আসলে সাংবাদিকদের একটা মানবেতর জীবনযাপন করতে হয়, এটা আমরা জানি। আমি নিজেও সাংবাদিকতার জন্য চেষ্টা করেছি, তখন দেখেছি যে 10,000, 11,000, 12,000 টাকা বেতনের কথা বলে। 10,000, 12,000 টাকা বেতনে সাব এডিটর বা এই যে নিউজ রুমে কাজ করা, এই জিনিস দিয়ে আসলে বাংলাদেশে এখন ঢাকা শহরে একটা ফ্যামিলিতে দূরে থেকে একটা ফ্ল্যাট ভাড়াও পাওয়া যাবে না। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে সাংবাদিকদের অনেক সমস্যাই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিশন প্রধান কামাল আহমেদ। গণমাধ্যম কমিশন যে সুপারিশমালা দিয়েছে সেই সুপারিশমালা বাস্তবায়িত হবে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার দিকটা সরকার নিশ্চিত করবে। চ্যালেঞ্জিং পেশা সাংবাদিকতায় গণমাধ্যম কর্মীদের ন্যূনতম প্রাপ্যটুকু নিশ্চিতের তাগিদ উঠে আসে এই আয়োজন থেকে। 374টি পরিবারকে প্রায় 2 কোটি টাকা অনুদান দেয়া হয়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে প্রায় 5 কোটি টাকা মূল্যের 1,60,000 ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয় 4 জনকে। সাম্প্রতিক সময়ে এটি বড় ইয়াবার চালান উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, আবাসন ও বাইং হাউসে ব্যবসার আড়ালে তারা মাদকের কারবার চালাচ্ছিল। মাহতাব মিনহাজ জানাচ্ছে বিস্তারিত। আটক হওয়া এই 4 জনই একই পরিবারের সদস্য। এর মধ্যে রয়েছেন এক দম্পতিও। এ যেন পারিবারিক আবহে মাদকের কারবার। গত 6 মাস ধরে তারা নজরদারিতে থাকলেও বারবার কৌশল পাল্টে থাকতেন ধরাছোঁয়ার বাইরে। রক্ষা মেলেনি শেষ পর্যন্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা জালে আটকা পড়তে হলো ফারুক তানিয়া দম্পতি সহ নজরুল ইসলাম ও আল মামুনকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই চক্রের মূল হোতা নজরুল ইসলাম ওরফে সোহেল রানা বিভিন্ন ধরনের ব্যবসার আড়ালে চালিয়ে আসছিল মাদকের কারবার। একটি সংঘবদ্ধ দল মাদক ব্যবসায়ী চক্র বাইং হাউস এবং ব্যবসার আড়ালে টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবার বড় চালান এনে ঢাকা শহরে বিভিন্ন অভিজাত এলাকা এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। তারা টেকনাফের একটি রিসোর্টে দীর্ঘ সময় হুন্ডাই কোম্পানির যে সান্তাফে গাড়িটি আছে সেই গাড়িটি ওই রিসোর্টে ছিল। ওই রিসোর্ট থেকে তারা ওই পাদানির নিচে, যেখানে পা রাখে পাদের নিচে একটা প্যানেলে বিশেষ কৌশলে এটা অনেক দিন রাখছে, রেখে 1,60,000 পিসের আলাদা ফলস প্যানেল তৈরি করে। ঈদ সামনে রেখে মাদকের চাহিদা থাকায় চক্রটি কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে আসে। সপ্তাহখানেক আগে গোয়েন্দা সূত্রে জানা যায় যে এই চক্রটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাদকদ্রব্য স্টোর করবে উপলক্ষে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকা সহ বিভিন্ন জেলায় পাচারের উদ্যোগ গ্রহণ করে। যেহেতু জানেন যে ঈদের সময় অনেক সময় কারখানার জন্য আমাদের যুব সমাজ এই মাদক গ্রহণ করে থাকে, সেই উদ্দেশ্যে এই মাদকটি স্টোর করার কথা ছিল। সাম্প্রতিক সময়ের বড় এই চালান আটকের ঘটনায় এরই মধ্যে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ধারের টাকা শোধ দিতে না পারায় শিশু শিক্ষার্থীকে বিয়ে দেওয়ার অভিযোগ। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। স্বাদ থাকলেও যেন সাধ্য নেই, আবার সাধ্য থাকলেও মনে হয় অপ্রয়োজনীয়। এসব ভাবতে ভাবতেই যেন দিন পার হয়। তবে আসার কথা হলো, লাখ টাকার গর্জিয়াস পোশাক কেনা নিয়ে যারা দোটানায় তাদের জন্য সুখবর। একদিনের জন্য না কিনে সুযোগ থাকছে ভাড়া নেওয়ার পদ্ধতি। পছন্দের পোশাক ভাড়া করে কমপক্ষে 4 থেকে 5 দিন রাখা যাবে নিজের কাছে। শুধু তাই নয়, ম্যাচিং করে সঙ্গে নেওয়া যাবে ব্যাগ, জুতো কিংবা জুয়েলারিজও। বিস্তারিত নাহি সিরাজি নিম্মি রিপোর্টে। সামনেই কোনো ফ্যামিলি ফাংশন রয়েছে কিংবা রয়েছে কোনো ইভেন্ট, তাই চাচ্ছেন অনেক গর্জিয়াস একটা ড্রেস কিনতে। আবার এও ভাবছেন যে এত গর্জিয়াস ড্রেস এত দাম দিয়ে কিনে কয়দিনই বা পরবো। সেই সমস্যারই সমাধান করেছে দ্য ট্রেড স্টোরি, যেখানে এই দামি ব্র্যান্ডের পোশাকগুলোই পাচ্ছেন রেন্টে। শুরুতেই সাইজের ক্ষেত্রে মনে হতে পারে ঝামেলার, তবে তারও সমাধান রয়েছে তাদের কাছে। অল্টার করে দেওয়া হয় আমাদের সাইড থেকে ড্রেসেসগুলো, আর লেহেঙ্গাগুলো হচ্ছে আমাদের সাইজেস আছে, সো এটা নিয়ে আমাদের কাজ করা হচ্ছে। তবে দাম যেমনই হোক, ট্রেড স্টোরি থেকে সব রকমের পোশাক ভাড়া নিতে প্রয়োজন হয় কিছু ডকুমেন্টের। যারাই হচ্ছে আমাদের এখান থেকে রেন্ট নিচ্ছে, আমাদের কিছু ডকুমেন্টস আমরা রাখছি, লাইক তার এনআইডি কপি বা তার অ্যাড্রেস, তার নাম্বার থাকছে। নামি দামি ব্র্যান্ডের পোশাকগুলো রেন্টে নিতে পারছেন, সেই সাথে ম্যাচিং করে সাথে নিতে পারবেন এই ব্যাগ। আবার জুয়েলারিগুলো তো রয়েইছে।
রয়েছে ওয়ান স্টপ সার্ভিস সেবাও, সেখানে নিজের ড্রেস সহ পুরো লুক নিয়ে সাহায্য নেওয়া যায় তাদের কাছে। ইভেন আমাদের মেকআপ আর্টিস্টও আছে, কেউ চাইলে ফুল প্যাকেজে রেডি হয়ে এখান থেকে বের হতে পারে। প্রতিটি ড্রেসের লাইফ সাইকেলের পাশাপাশি রয়েছে ওয়াশ কাউন্ট, যার হিসেব রেখেই পুরনো পোশাক বাদ দিয়ে নতুন পোশাকে সাজানো হয় আউটলেট। প্রত্যেকটা জিনিস ডকুমেন্টেড করা এবং আমার সিস্টেমে প্রত্যেক জিনিস কোডেড করা, সো দ্যাট আই নো যে কোন ড্রেসটা কোনখান থেকে আনা হয়েছে, কতবার ইউজ করা হচ্ছে, কারণ এই প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটা লাইফ সাইকেল আছে। সো লাইফ সাইকেল অনুযায়ী সেটা ওয়াশ কাউন্টও আছে, তার বাইরে কিন্তু আমরা এটা দিচ্ছি না। কম দামে ব্র্যান্ডের পোশাকে নারীর আত্মবিশ্বাস বাড়ানোকে গুরুত্ব দিয়েই যাত্রা শুরু এই কাপড় ভাড়া দেয়া প্রতিষ্ঠান দ্য থ্রেড স্টোরের। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ধারের টাকা শোধ দিতে না পারায় 40 ঊর্ধ্ব ব্যক্তির সঙ্গে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শিশুটির বাবা মায়ের অমতে বিয়ের পর চলছে মেয়েটিকে তুলে নেয়ার পায়তারা। এই ঘটনায় আতঙ্কে দিন পার করছে তার পরিবার। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী গ্রামে। দর্শক, পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 40 বছরের বেড়া, আমি হবাই পড়ি 5-এ, আমি আনো লেখাপড়া করবো এরপর আমার এই বিশেষ মানে হ্যাঁ আমার দেশে মানটা হার বদলেইছে। এভাবেই নিজের কষ্টের কথা জানালেন বিয়ের পিড়িতে বসা এক শিক্ষার্থী। আমার সাথে আর আমার পুরুষ সাথে টাকার লেনদেন হয়েছিল, এইপর হ্যাঁ মানে আমার নেতে চাইছে। প্রায় 4 মাস আগে ওই শিশুর বাবা নজরুল ইসলাম মেয়েটির ফুপু জাহানারা বেগমের মাধ্যমে 40,000 টাকা ধার নেন। এরপর ধার দেনায় জর্জরিত হয়ে তিনি এলাকা ছাড়তে বাধ্য হন। প্রায় 1 মাস আগে ওই শিশু শিক্ষার্থীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তার ফুপু জাহানারা বেগম। পরে কলাপাড়া শহরের একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে 40 ঊর্ধ্ব শিপনের সঙ্গে বিয়ে দেন। এরপর কনেকে 2 দফা তুলে নিতে আসলে এলাকাবাসীর বাধায় তা বাতিল হয়ে যায়। 40 বছরের ছেলে, একটা 12 বছরের মেয়ে, এটা কোনোদিন আমরা মানিয়ে নিতে পারি না, মেনে নিতে পারি না। বিয়ে আমরা পরে দেবো আর 5-7 বছর পর, তো শরীর গেলে তাহলে আমরা বিয়ে দিই। এটা মাইয়া আমি ওর লাগাবো, ওর লাগাবো বিয়ে, আমার জোর পূর্বে বিয়ে করছে। তবে জোর করে বিয়ে করার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্তরা। টাকা দিতে পারে নাই দেখিয়া জামাই আর শাশুড়ি এই যুক্তি করিয়া এখন এই দুর্ঘটনা ঘটাই দিয়েছে। এখন আমাকে মায়ের পর সব পিছিয়ে দেবে। আমি তো এখন টাকা চাপ দিয়েছি, এরা আবার হারে দিয়েছে, এরা আবার ষড়যন্ত্র করে 3-4 দিন হয় আমি এই কথাগুলো শুনি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব যাতে কোনোভাবেই বাল্যবিবাহ সংঘটিত হতে না পারে। আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নরসিংদীর মনোহরদীতে ঘুরতে যাওয়ার কথা বলে নদীর পাড়ে নিয়ে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সকালে নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিত শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। পুলিশে জানায় বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা মা বাড়িতে ছিলেন না। এ সময় অভিযুক্ত আজিজুর রহমান শিশুটিকে নদীর পাড় থেকে ঘোরানোর কথা বলে ডেকে নিয়ে যায়। পরে আরিয়াল খান নদীর তীরে নির্জন জায়গায় শিশুটিকে ধর্ষণ করে। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে রিকশা চালক বাবা থানায় খবর দিলে পুলিশে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার শিশুটির মা বাদী হয়ে আজিজুরকে আসামি করে মনোহরদী থানায় মামলা করেন। মৌলভীবাজারে কোমলগঞ্জে হিমাগার না থাকায় মাঠেই নষ্ট হচ্ছে টমেটো। দাম কম থাকায় চাষিরা টমেটো তুলতেও আগ্রহ হারাচ্ছেন। তারা বলছেন এখন বিক্রি করে যে টাকা পাওয়া যাচ্ছে তা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। এদিকে দিনাজপুরে আলু সংরক্ষণে হিমাগারের সিরিয়াল পেতে কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। দর্শক, মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার কমলগঞ্জে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। দাম নেমেছে তলানিতে। কেজি প্রতি পাইকারি বিক্রি হচ্ছে 6 থেকে 8 টাকা। এতে ক্ষেত থেকে টমেটো সংগ্রহ ও আড়তে পৌঁছানোর পরিবহন খরচ না ওঠায় মাঠেই নষ্ট হচ্ছে ফসল। অথচ কদিন আগেই গাছের টাটকা টমেটো দেখে প্রাণ জুড়িয়েছিল চাষিদের। আশা করেছিল ভালো ফলনের সচ্ছলতা আসবে, কিন্তু সেই টমেটো এখন জমি থেকে তুলতে আগ্রহ নেই চাষিদের। সিলেট বিভাগের কমলগঞ্জে টমেটোর ফলন হয় সবচেয়ে বেশি, যার বেশিরভাগই চাষ করেন মণিপুরী অধিবাসীরা। এই টমেটোর স্বাদ ও আকার ভালো হওয়ায় জনপ্রিয়তাও বেশ, তাই চাষির সংখ্যা বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদনও। কিন্তু কমলগঞ্জে নেই সবজি সংরক্ষণের হিমাগার। তার যদি ঠান্ডা মিল থাকতো তাহলে
ওই ঠান্ডা মিলে রেখে কৃষকেরা লাভবান হতো। হিমাগার না থাকার কারণে আমরা প্রচুর মাল নষ্ট হয়। দীর্ঘদিন হিমাগার স্থাপনের দাবি জানালেও নেই কোনো উদ্যোগ। তবে কৃষি বিভাগ বলছে শিগগিরই সবজি হিমাগার স্থাপনে উদ্যোগ নেওয়া হবে। তো আমরা এই বিষয়গুলি প্রস্তাব আকারে উদ্যোতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি যেন অতি দ্রুত সম্ভব এখানে একটা কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়। জেলায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে 4 লাখ টন বেশি টমেটো উৎপাদন হয়েছে। এদিকে দিনাজপুরে হিমাগারে আলু সংরক্ষণে সিরিয়াল পেতে কৃষক ও ব্যবসায়ীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তার ধারে আলু বোঝাই শত শত ট্রাক্টরে দিনরাত অপেক্ষা করছেন তারা। গত কয়েক বছর দাম পাওয়ায় জেলায় এবার আলুর আবাদ যেমন বেশি হয়েছে তেমনি ফলনও ভালো, কিন্তু হিমাগারের সংখ্যা মাত্র 14টি। গাড়িতে করে আলু নিয়ে আসছি, প্রায় আজ 3 দিন হচ্ছে। আমার বস্তা এখনো একটা ঢুকে নেই। কৃষকরা একটা টেনশনের মধ্যে আছে। রোজায় শ্রমিক সংকটের পাশাপাশি ব্যবসায়ী ও কৃষক একই সাথে আসায় সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানায় হিমাগার কর্তৃপক্ষ। উৎপাদনের তুলনায় কলেস্ট্রল তো আর বেশি হয়নি, সবাই একসঙ্গে আসার কারণে মূলত এই চাপটা। জেলায় এবার আলু উৎপাদন হয়েছে প্রায় 12 লাখ টন, কিন্তু হিমাগারের সংরক্ষণের ক্ষমতা মাত্র 1,27,000 টন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জানাবো বাণিজ্য সংবাদ। আগের বাজেটগুলো উচ্চবিলাসী হওয়ার কারণে দেশের ঋণের বোঝা বেড়ে গেছে, আর এই সুযোগে দাতা গোষ্ঠীর নানা শর্তে পড়ে দেশের ক্ষতি হয়েছে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। জানালেন বাজেট আসছে হবে ব্যবসা বান্ধব এবং কল্যাণমুখী। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন ইউনিভার্সাল পদ্ধতিতে রাজস্ব আদায় বাড়বে। তৌহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মানিক শিকদার। রাজস্ব নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের এই সেমিনার। অর্থনীতিবিদরা বলছেন দেশে 1.25 কোটি টিনধারীর লোক থাকলেও বেশিরভাগই রিটার্ন জমা দেন না, আবার জমা দিলেও বেশিরভাগ ট্যাক্স উপযোগী না। অন্যদিকে বিপুল সংখ্যক করযোগ্য মানুষ এখনো কর জালের বাইরে রয়ে গেছে। আমরা একটা অনেক বড় আকারের বাজেট করছি, অ্যাকচুয়াল বাজেট কত সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে বাস্তবতার নিরিখে। তাহলে শুরু থেকেই যদি আমরা যে অ্যালোকেশনটা সেটা যাতে একটা রিয়েলিস্টিক অ্যালোকেশন হয়। বিগত সময়ে উচ্চাভিলাষী বাজেটের কারণে বিদেশি ঋণের চাপ বাড়ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান তুলে ধরেন সামগ্রিক অর্থনীতিতে প্রভাব পড়ার বিষয়টি। উচ্চাভিলাষী বাজেট ছিল যে কারণে আমাদের ঋণের বোঝা বেড়ে গেছে, ঋণের সুদ এবং ঋণের কিস্তি এগুলো পেমেন্ট করতে হয় অনেক বেশি। আমরা ডেভেলপমেন্ট পার্টনারদের প্রেসক্রিপশন আমাদের শুদ্ধ হয় অনেক সময়। আসছে বাজেটে অতিরিক্ত কর আরোপ করা হবে না, যখন তখন এসআরও ঘোষণা করা হবে না। প্রতিটা জিনিসই 1 বছর আগেই বলে দেব যাতে করে ট্যাক্স পেয়াররা আগে থেকেই জানে যে ওনার নেক্সট ইয়ারের বার্ডেন কী হবে। আমরা ইচ্ছামতো এসআরও করব না। তারপরে এসআরও যদি আমরা করিও আমরা একটা সানসেট ক্লজ দিয়ে দিব যে এরপরে আর আপনি পাবেন না। ফরেন ইনভেস্টররা ওনাদের সবচেয়ে বড় অসুবিধা হলো যে আমাদের ট্যাক্স রেজিমটা প্রেডিক্টেবল না, এবং ওনারা যেই ক্যালকুলেশন করে যে এক্সারসাইজ করে ওনারা ইনভেস্টমেন্টের নামেন পরবর্তীতে দেখে যে এটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা ভবিষ্যতে ভালোর দিকেই যাবে, আর খারাপের দিকে যাবে না। কারণ আমি যেটা বলেছি অনেক ক্ষেত্রে আমাদের ট্যাক্স পলিসি মেজারগুলো এমন লেভেলে চলে গেছে এখান থেকে আর অ্যাগ্রেসিভ হওয়ার সুযোগ নেই। দেশে 2/3 রাজস্ব সাধারণ খেটে খাওয়া মানুষেরাই দেন বলে এ সময় জানান এনবিআর এর চেয়ারম্যান। এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চলতি মাসের প্রথম 19 দিনে প্রবাসীরা $225 কোটি বেশি রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় 78.4% বেশি। গত বছর মার্চের প্রথম 19 দিনে রেমিটেন্স এসেছিল $126 কোটি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে মার্চের প্রথম 19 দিনে রেমিটেন্স এসেছে $225 কোটি 20 লাখ। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 27,474 কোটি 40 লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $11 কোটি 85 লাখ রেমিটেন্স। যে হারে রেমিটেন্স আসছে তাতে করে মার্চের রেমিটেন্সের নতুন রেকর্ড হতে পারে। এদিকে 2024-25 অর্থ বছরে জুলাই থেকে 19 মার্চ পর্যন্ত মোট রেমিটেন্সের প্রবাহ দাঁড়িয়েছে $2075 কোটি, যা গত 2023-24 অর্থ বছরে ছিল $1634 কোটি। সংবাদ শেষ করছি একটি অভিনব প্রতিবাদী কর্মসূচির খবর জানিয়ে।
মশার উপদ্রবে অতিষ্ঠ খুলনাবাসী। লাগাতার অভিযোগ থাকলেও নির্বিকার প্রশাসন। তাদের চোখে আঙ্গুল দিয়ে প্রতিবাদ জানিয়েছে খুলনার নাগরিক সমাজ। মশারি, ধূপ ও কয়লা জ্বালিয়ে হয়েছে প্রতীকী বিক্ষোভ। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা থেকে আশরাফুল ইসলাম নূরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বেলা 11:30টায় খুলনা পিকচার প্যালেস মোড়ে মশার উপদ্রব থেকে বাঁচতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় খুলনাবাসী। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অফিস সবখানেই মশার উৎপাত। শহরবাসীর অভিযোগ, দিন নেই রাত নেই মশার অত্যাচার থেকে বাঁচতে কয়েল নিয়ে ঘুরতে হচ্ছে তাদের। অনেক অভিযোগের পর কিছু জায়গায় মশার ওষুধ দিলেও উপদ্রব কমছে না। সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতে মশারি মিছিল পর্যন্ত করেছে নাগরিক সমাজ। ভেজাল ওষুধ ব্যবহারের অভিযোগ নগরবাসীর মুখে মুখে। কেসিসির বিরুদ্ধেও দৃশ্যমান পদক্ষেপ না নেয়ার অভিযোগ। কয়েল জ্বালিয়ে এবং মশার র্যাকেট, ইলেকট্রিক র্যাকেট ব্যবহার করে আমরা সেইগুলি এখানে প্রতীকীভাবে উপস্থাপন করে একটা প্রতিবাদ করছি। চরম মারাত্মক খারাপ অবস্থার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। সেই টাইমটা তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা না করার জন্য আজ মশা বৃদ্ধি পেয়েছে। খুলনা সিটি কর্পোরেশন বলছে, মহানগরীতে 31টি ওয়ার্ডে প্রায় 15 লাখ মানুষের বসবাস। প্রায় 1206 কিলোমিটার ড্রেনের মশা নিধনে ডিজেল, স্যাভলন, সার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড ও ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। সম্প্রতি মুখ থুবড়ে পড়েছে জনগুরুত্বপূর্ণ এ নাগরিক সেবাটি। আমি দায়বদ্ধতা নিতে প্রস্তুত। আমি কেন নিব না? অবশ্যই আমার যদি দায়বদ্ধতার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকে আপনারা দেখিয়ে দেবেন, সেটাই তো স্বাভাবিক। মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, খুলনা মহানগরীর বর্জ্য দ্রুত অপসারণ এবং ড্রেনের পানি প্রবাহ ঠিক রাখলে মশার উপদ্রব কমে আসবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও বিচার দাবি, সেনাবাহিনীর উপর আস্থা প্রকাশ। কোনো মহলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, বললেন মির্জা ফখরুল। নির্বাচনে ভোটারের বয়স 16 চাই এনসিপি, 10 মাসে সংস্কার সম্ভব বলছে খেলাফত মজলিস। বাংলাদেশ গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব, বেতন কাঠামো নিয়ে তথ্য উপদেষ্টার হতাশা। এবং পারিবারিক পরিবেশে ইয়াবার কারবার, রাজধানীতে সাম্প্রতিক সময়ের বড় চালান উদ্ধার। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।